এদিকে সন্ধ্যার পরেই ইতিহাস ব্রেক করে ফেলল বাংলাদেশের সেনাবাহিনী। 1971-এর পর থেকে যা হয়নি তাই আজকে করে দেখালো বাংলাদেশ সেনাবাহিনী। ভারতের মধ্য ঢুকে হামলা চালালো সেনাবাহিনী। ভারতের সেনাদের কান ধরে উঠবস করিয়ে ছাড়লো। আজ শুরু হলো ভারত বাংলাদেশের ইতিহাসের ভয়ানক যুদ্ধ। সীমান্তে আবারও উত্তেজনা। বিজিবির ধাওয়া খেয়ে এবার লেজ গুটিয়ে পালিয়ে গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তে অ্যাকশন শুরু। ভারতের দখল থেকে 5 কিলোমিটার এলাকা উদ্ধার করল বিজিবি। নোম্যান্সল্যান্ডে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে দুই দেশে এই অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে আন্তর্জাতিক। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ দেখতে চলেছেন, তাই সবাইকে আজকে রিকোয়েস্ট করবো সবাই একটু ভিন্নভাবে নজর দিবেন। দর্শক, সন্ধ্যার পরেই আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, যে তথ্যগুলো আপনারা দেখতে চলেছেন। 71-এর যুদ্ধর পর থেকে নিয়ে শেখ হাসিনার রাজত্ব কায়েম করা 15 বছরেও যেটা সম্ভব হয়নি, সেটা আজকে করিয়ে দেখিয়েছে বাংলাদেশের বিজিবি এবং সীমান্তর কাছাকাছি থাকা বাঙালিরা। দর্শক, আজকে ভারতীয় পরোটা খাওয়া জাতি, রাজুদার পকেট পরোটা খাওয়া জাতিদের আজকে বাংলাদেশের জনগণ বাস দিয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি যুদ্ধ লাগার পরিস্থিতি এখন রয়েছে। সন্ধ্যার পরেও দর্শক, আমরা আজকে সারাদিনে ঘটে যাওয়া কয়েকটি ভাইরাল ফুটেজ দেখব। পাশাপাশি এইমাত্র পাওয়া আমরা যে তথ্যগুলো দেখিয়েছি এবং পেয়েছি, সেটা আপনাদের সামনে আবারও তুলে ধরবো। আশা করি সঙ্গেই থাকবেন। তো দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত এবং কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন। তো দর্শক, চলুন আমরা স্ক্রিনে বিস্তারিত তথ্যগুলো জেনে আসি এবং ভাইরাল ভিডিওগুলো দেখে আসি। নোম্যান্সল্যান্ডে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে দুই দেশে এই অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। কয়েকদিন ধরেই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে উত্তেজনা। ঘটনার সূত্রপাত মাস 6 আগে। আন্তর্জাতিক আইন অনুযায়ী নোম্যান্সল্যান্ডে কোনো দেশ স্থাপনা নির্মাণ করতে পারে না, কিন্তু ভারত তাদের নোম্যান্সল্যান্ড ঘেঁষে সীমান্ত সড়ক নির্মাণ করে। গত 6 জানুয়ারি থেকে শূন্যরেখায় কাঁটাতার ও বাংকার স্থাপন শুরু করেছে মালদহ জেলার শব্দুলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। নোম্যান্সল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে, এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে, সেখানে মাত্র কোথাও 30 গজ, কোথাও 40 গজ, কোথাও 50 গজ। আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না। আন্তর্জাতিক আইন বলছে কি 150 গজ 200 গজের বাইরে কিছু করতে হবে। বিজেপি আপনার করতে দিবে না রাস্তাটা। আমরা চাচ্ছি যে যেন ভারত ঘেঁষে যেন বাংলাদেশের ঘেঁষে যেন রাস্তাটা না করতে পারে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে দুই সীমান্তেই। ওদিকে জড়ো হয়েছে ভারতীয় নাগরিকরা। বিএসএফ এর সাথে অবস্থান নিয়ে উস্কানিমূলক স্লোগান দিচ্ছে তারা। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে, এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি। ধরেন যখন তার বাড়াটা হয়ে যাবে 50 গজ ভিতরে, তখন তো তারা তো মেরে টেনলে চলে যাচ্ছে, অনেক কিছু হয়েছে। তা আমরা এই জন্য জনগণ সব ক্ষতিগ্রস্ত, এই কারণে সবাই আমরা এটার বাধা দিয়েছি। পাবলিকের জমি ক্ষেত্রে আসতে সমস্যা হবে, তার জন্য পাবলিকে বাধা দিয়েছে। কয়েক দফায় পতাকা বৈঠক করেছে বিজিবি। দুই দেশই সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে। ওরা একটা বাংকার করার চেষ্টা করে, সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করার পরে আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়। তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি। দর্শক, আমি যখন এই ভিডিওটি করছি এই মুহূর্তে সম্ভবত আমার ধারণা যে এরিয়াটার ঘটনা, এটা হচ্ছে রাজশাহীতে আমাদের ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এরিয়াতে এই ভিডিও দৃশ্যটা আপনারা দেখছেন। সেখানে স্থানীয় জনগণ এবং আমাদের বিজিবির চরম প্রতিবাদ এবং বাধার মুখে বিএসএফ এবং বিজিবির মধ্যে একটা পতাকা বৈঠক সংগঠিত হয়েছে। সম্ভবত এখন তারা পিছু হটার চেষ্টা করছে, মানে একদম বাংকার টাঙ্কারের মতন অবস্থান করে বিজিবি এবং বিএসএফ একদম মুখোমুখি। পিছনে হাজার হাজার মানুষ বাংলাদেশের সীমান্ত থেকে তারা জড়ো হয়েছে। ঘটনার প্রেক্ষাপট কি দেখেন, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। বরাবরই আমি আমার জায়গা থেকে সীমান্তে ভারতের বিএসএফ এর আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছি।
আজকেও নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি সীমান্তে আমাদের বিজিবিরও লোকবল বাড়ানো দরকার। এই মুহূর্তে আবার যখন আমরা দেখছি, আমি যখন নিউজটা করছি, আরও একটা ঘটনা ঘটছে। শহীদ মিনার থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে আমাদের বহিষ্কৃত প্রায় 18,000 বিডিআর সদস্য, বিডিআর হত্যাকাণ্ডের পর যারা বহিষ্কৃত হয়েছিল, তারা একটা মিছিল নিয়ে ওইদিকে যাচ্ছে। পুলিশের সাথে আবার সাংঘর্ষিক অবস্থান। তাদের দাবি তাদের চাকরি পুনর্বহাল করা হোক। সো দিস ইজ দ্য রাইট টাইম। তাদের প্রত্যেককে চাকরিতে পুনর্বহাল করে সীমান্তে পাঠিয়ে দেওয়া দরকার। দেশের জন্য আপনাদের লড়াই করা দরকার। এই 18-20 হাজার যারা আছে তাদেরকে পুনর্বহাল করে এরকম এখন আমাদের যে সীমান্তে ঝামেলাটা চলছে, এরকম স্থানে বিজিবির পরিমাণ, লোকবল আরও কয়েকশো গুণ বৃদ্ধি করতে হবে, কারণ পরিস্থিতির আবার না। ঘটনার প্রেক্ষাপট দেখেন, নো ম্যানস ল্যান্ড এটা একটা আন্তর্জাতিক আইন, যে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে দুইটা দেশের যে বর্ডার থাকে, সেখানে বাংলাদেশের সীমানা হোক, ভারতের সীমানা হোক, দুইটা দেশ থেকে একটা যৌথ এরিয়াকে নো ম্যানস ল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়, যেখানে কোনো ধরনের কনস্ট্রাকশনাল স্ট্রাকচার, রাস্তাঘাট, বাড়ি কোনো কিছুই দুই দেশ নির্মাণ করতে পারবেন। এটা আন্তর্জাতিক আইন। কিন্তু ভারত সেই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গেল 2-1 বছর আগেই সম্ভবত এই নো ম্যানস ল্যান্ডের 150 গজ এরিয়া আছে, সেই এরিয়ার মধ্যে তারা একটা রাস্তা নির্মাণ করে ফেলেছিল। আর তৎকালীন সময় আমাদের যেই সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তারা এটা নিয়ে এত প্রতিবাদ করে নাই। আর এর কারণে ভারত ভাবছে যে না, এখন যেহেতু একটা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, আমরা এখানে আবার আরেকটু কাজ করে ফেলি কি, নিরাপত্তার খাতিরে তারা এই নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া তৈরি করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। এমনকি কিছু অংশে তারা পিলার টিলার বসাইয়া বেড়া দিয়েও ফেলছিল। এর মাঝখানে আমাদের স্থানীয় যে জনগণ আছে সীমান্ত বসবাসরত, তারা বিষয়টা নিয়ে প্রতিবাদ জানালে বিজিবিও সেখানে ইনক্লুড হয়। ইনক্লুড হওয়ার পরে ভারত বরাবরের মতন চীনা সীমান্তে প্রতিনিয়ত মাইর খায়, পাকিস্তান সীমান্তে প্রতিনিয়ত মাইর খায়, আর আমাদের সীমান্তে আসলে তাদের ভেতরের যেই বাগনাই বনে বিলাই রাজা মেন্টালিটি, এটা কিন্তু বের হয়ে আসে। আজকে আমরা দেখলাম কি, যে সেখানে বিএসএফ তারা ঘারামি করছে, ঘারামির এক পর্যায়ে বিজিবিও কিন্তু ঘারামিতে চলে গেছে। এবং দুই পক্ষই দুই দিক থেকে বাংকারের মতন করে বালির বস্তা, সিমেন্টের বস্তা দিয়া যুদ্ধের মতন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সর্বশেষ বিজেপির যিনি প্রধান আছেন আমাদের ওইখানের ওই এরিয়ার, এবং বিএসএফ এর যিনি দায়িত্বশীল প্রধান আছেন, দুই দলের মধ্যে একটা পতাকা বৈঠক হয়েছে, এবং বৈঠক হওয়ার পরে বিষয়টা আপাতত শান্ত। কিন্তু এই মুহূর্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে রেখেছে বিএসএফ। তার মানে এই না যে তারা আবার করবে না, রাতের আধারে কিন্তু এরকম শুরু করে বিভিন্ন জায়গায়। আজকে দেখছি আমরা, কোন জায়গার ঘটনা সেটা বলতে পারবো না, 2-3 জন বিএসএফ বাংলাদেশের এরিয়ার মধ্যে এসে গুলি চালাইছে, পরে জনগণ বাঁশ টাস লাঠি টাঠি নিয়ে এমন কেলানি কেলাইছে, এটারও হয়তো আবার রিয়েকশন তারা দিবে। তবে আমি এই মুহূর্তে আবারও বলি যে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে যারা বসবাস করেন, বিশেষ করে যারা চোরা কারবারিরা আছেন, ভারতের দিকে ভুলেও ঢুকে না, ঢুকলে গুলি করে মাইরা ফেলবে। সুযোগ পাইলেই এরা এই প্রতিশোধটা নিবে, কারণ এখন এরা যে বাসটা খাইছে বাংলাদেশ সীমান্তে এসে বিজিবির বাধার মুখে, জনগণের বাধার মুখে, তারা কিন্তু এটা নিয়ে রাগ গোস্বা ক্ষোভ ভিতরে লালন করবে। তো আমি আমার স্থানীয় যে জনগণ আছেন এবং বিজিবির সেইখানে যারা ছিলেন, তাদেরকে আমরা স্যালুট জানাই। দেশের 1 ইঞ্চি মাটি আমরা কাউকে দেওয়ার পক্ষে না। আর ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম, 18-20 হাজার আমাদের বিডিআর, তারা প্রত্যেকে প্রশিক্ষিত সেনা, লম্বা একটা সময় তারা চাকরি থেকে বাহিরে আছে, তাদের সবাইকে চাকরিতে পুনর্বহাল করে শর্ট টাইম একটা কোর্স করাইয়া তাদের প্রত্যেককে ভারতের সাথে উত্তেজনাপূর্ণ যে সীমান্তগুলো আছে সেই সীমান্ততে তাদেরকে পাঠাই দেওয়া দরকার। তারাও তাদের দেশের জন্য চাকরি করবে, এমনকি আমাদের নিরাপত্তাটাও নিশ্চিত হবে, তাদের পরিবারগুলো শান্ত থাকবে। আর আমাদের সরকারের পক্ষ থেকে এগুলা নিয়ে ভারতের সাথে কঠোর অবস্থানে যাওয়া দরকার। রাষ্ট্র টু রাষ্ট্র ভালোবাসা থাকুক, জনগণ টু জনগণ ভালোবাসা থাকুক, কিন্তু আমার দেশের সীমান্তে অথবা আন্তর্জাতিক নিয়ম নীতিকে তোয়াক্কা না করা যে কোনো অ্যাক্টিভিটিস, এটাকে তারা বন্ধ করতে হবে। গায়ের জোর দেখে এখানে করা যাবে না। ডক্টর ইউনূসের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে, এগুলাকে আন্তর্জাতিক মিডিয়া দ্বারা প্রচারিত করতে হবে যে ভারত বাংলাদেশের সীমান্তে কোন ধরনের স্বৈরাচারী ভূমিকা পালন করে। আমরা আশা করি আমরা বাংলাদেশের জনগণ সজাগ আছি, বিজিবি সজাগ আছে, এবং কি পিঠ দেখানো যাবে না। আজকে যেমন বুক চিতাইয়া আমাদের বীরেরা সেখানে দাঁড়াইছে, তবে বিএসএফ বিষয়টাকে হালকা নিবেন, এটাও আমরা বুঝি। আর আবারও ওয়ার্নিং দিয়ে ভিডিওটা শেষ করছি, যারা সীমান্তের এপার ওপার যাতায়াত করবেন খুবই সাবধান, গুলি করে মাইরা ফালাই দিবে, এটা নিয়ে আমরা কিছু বলার থাকবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া গতকাল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। একটা প্রশ্ন আসলে দীর্ঘদিন থেকে রাজনীতির মাঠে আছে, কেউ কেউ সরাসরি বলছিলেন, কেউ আকার ইঙ্গিতে বলার চেষ্টা করছিলেন, বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন না কেন? তিনি তো খুব সিরিয়াসলি অসুস্থ। উনি দীর্ঘদিন থেকে, তার দল বারবার সরকারকে বলছিলেন তার জামিন দরকার, তিনি যেন বিদেশে যেতে পারেন চিকিৎসার জন্য। এমনকি সরকার এক্সিকিউটিভ আদেশে দেয়া তাকে যখন কারামুক্ত করে দিলেন করোনার সময়, তারপরও তাকে বিদেশে চিকিৎসা নেওয়া যাবে না এই শর্ত দেওয়া হয়েছিল, কারণ ওই অর্ডারের আইনের ওই ধারা অনুযায়ী সরকার চাইলে বিনা শর্তে কিংবা কোনো শর্তের সাপেক্ষে এটা করতে পারে। তো সরকার শর্ত দিয়েছিল। তো তিনি
মুক্তি পেলেন শেখ হাসিনার পতন এবং পলায়নের পর, তারপরও অনেকগুলো সময় 5 মাস পর তিনি গেলেন। সো এই প্রশ্নটা মোটামুটি এসে হাজির হয়েছে, তিনি কেন যাচ্ছিলেন না, এখন কেন যাচ্ছেন, এবং সবচাইতে জরুরি কথা, তিনি কি আদৌ আর ফিরে আসতে পারবেন, সেটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটু স্মৃতিচারণ করি, শেখ হাসিনাকে একটু স্মৃতিচারণ। মানে কি বিভৎস সব ভাষায় বেগম খালেদা জিয়া সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন তিনি। গতকাল তিনি যখন খালেদা জিয়া যখন লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছেন, স্বতঃস্ফূর্তভাবে রাস্তার পাশে লাখ লাখ মানুষ তাকে দেখার জন্য দাঁড়িয়েছে, তাকে সমর্থন দিয়েছেন। কি চমৎকার সম্মান! তাকে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকার একটা এয়ার অ্যাম্বুলেন্স, অত্যন্ত ওয়েল ইকুইপড একটা এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। নট অনলি দ্যাট, তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হবে ব্রিটেনের বিমানবন্দরে, তারপর তিনি সেখানে ভর্তি হবেন। আর শেখ হাসিনা পালিয়ে ভারতে বসে আছেন, চুরি করে এটা সেটা বলছেন, হম্বিতম্বি করছেন, এবং গেছেন একটা নিকৃষ্ট, বর্বর, অসভ্য, নৃশংস স্বৈরাচারের তকমা নিয়ে বিদ্রুপ করতেন বসে বসে। বেগম খালেদা জিয়া যখন যাচ্ছেন, তার এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা প্রাপ্তি দেখে ফেসবুকে আমি অনেককে দেখছি যারা বিএনপি করেন না, তারাও তার এই যাওয়াটার জন্য তার প্রতি শুভকামনা জানাচ্ছেন, দোয়া জানাচ্ছেন, তার অবদান স্বীকার করছেন। আমি বহুবার বলেছি, আজকে আর এখানে রিপিট করছি না, শেখ হাসিনা বিরোধী এই লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিলেন বেগম খালেদা জিয়া। পুরো সময়টাতে তিনি দলের সাথে যেভাবে ছিলেন, এবং আমি ছোট একটু বলি, কথাটা বারবার বলা হচ্ছে, উনি ওনার নিজের জীবনে ঝুঁকি নিয়েছেন। 18-তে, 24-এ, 14-তে তো বটেই, কিছু আন্ডারস্ট্যান্ডিং করে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে দিয়ে কিছু সিট ভাগাভাগির প্রশ্নে রাজি হলেই আওয়ামী লীগের সমস্যা ছিল না, তিনি মুক্ত থাকতেন, তিনি দেশের বাইরে যেতে পারতেন। কিন্তু না, লিভার সিরোসিসের মতো এত মারাত্মক একটা প্রাণঘাতী রোগ নিয়েও উনি ওনার লাইফ এক্সপেক্টেন্সি ঝুঁকি নিয়েছেন। ডাক্তারি পরিভাষায় আমরা বলতেই পারি তার আয়ু কমে গেছে। এখন ওনার যে বয়স প্রায় 80, এই বয়সে এই রোগের মোটামুটি সবচেয়ে ভালো যে চিকিৎসা সেটা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট। উনি কতটুকু ফিট আছেন আদৌ, সেই প্রশ্ন আছে। অথচ এটা আজ থেকে 6 বছর আগে যদি হতো, 7 বছর আগে যদি হতো, অনেক বেশি ভালো হতে পারতো, এফেক্টিভ হতে পারতো, কিন্তু উনি সেটা গ্রহণ করেননি। মানে আমাদের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। আজকে যখন সব কৃতিত্ব জুলাই অগাস্টে যারা কিছু করেছে তাকে দেয়া হয়, তখন এটা অন্যায় হয়। যাই হোক, এটা আমাদের মনে প্রশ্ন আসছিল বেগম খালেদা জিয়া, যে কথাটা বলছিলাম, যে উনি মুক্তি পেয়েছেন কিন্তু উনি বিদেশে যাচ্ছেন না কেন? বছরের পর বছর বিএনপির মানুষজন তার মুক্তির জন্য দাবি জানিয়েছেন, এমনকি তাকে যে এক্সিকিউটিভ অর্ডারে মুক্ত করা হয়েছে সেটার জন্য তারা আবেদন করেছিলেন, কিন্তু বিদেশে নিয়ে যাওয়া যাচ্ছিল না। একবার ওনার একটা ছোট সার্জিক্যাল প্রসিডিওর করার জন্য বিদেশ থেকে সার্জনরা এসে সেটা করে দিয়ে গেছেন এই লিভার সিরোসিসের জন্য, সেটা তার ইমিডিয়েট যে ক্রাইসিস সেটা কমিয়েছে, কিন্তু যাচ্ছিলেন না। 5 মাস উনি মুক্ত, কিন্তু যাচ্ছিলেন না। ফলে স্বাভাবিকভাবে আমরা অনেকে ইন্টারপ্রিট করেছি এর মধ্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক হিসাব নিকাশ আছে। প্রাথমিকভাবে সবার যে বা সবচেয়ে কমন যে ইন্টারপ্রিটেশনটা ছিল সেটা হচ্ছে তিনি আসলে ভয় পাচ্ছেন, কারণ জনাব তারেক রহমান দেশে নেই বহু বছর, এবং তার আদালতে এতগুলো মামলা আছে, বিশেষ করে রায় হয়ে যাওয়া মামলা। মানে আমরা নিশ্চয়ই জানি যে একটা মামলা যেটা রায় হয়ে যায়নি সেটার জন্য যে কেউ যদি আসেন তিনি সেটা জামিন নিতে পারেন, কিন্তু যেগুলো রায় হয়ে গেছে সেগুলোর জন্য তো কেউ যদি দেশে আসেন, তিনি যদি পুলিশের রিচের মধ্যে আসেন, তাকে গ্রেফতার করতে হয়, এবং তার অনেকগুলো মামলা। সুতরাং তার জামিনের একটা লম্বা প্রসেস। ওগুলো জামিন পাওয়া যাবে যেগুলোর কনভিকশন হয়ে গেছে, কারণ আপনি যখন উচ্চতর আদালতগুলোতে সেগুলোতে আপিল করবেন তখন সেটার জন্য আপনি জামিনের জন্য তার আগেই আপিল করা যায়, কিন্তু এই পুরো প্রসেস উইল টেক টাইম। এবং আমরা সোফার যা দেখছি, জনাব তারেক রহমানের আইনজীবীরা এবং তিনি মিলে তারা সিদ্ধান্ত নিয়েছেন, এটা বলাই যায় যে সরকারের এক্সিকিউটিভ অর্ডারে কোনো মামলা দিয়ে তারা কিছু করছে না, তারা বিচারিক প্রক্রিয়া দিয়ে পুরোটা আসতে চান, ফলে এটা টাইম কনজিউম করছে। সো তারেক রহমান দেশে নেই, বেগম খালেদা জিয়াও দেশ থেকে বাইরে চলে যাচ্ছেন। এই পরিস্থিতিতে কোনো রকম কোনো ঝুঁকি কি আছে যে বিএনপির নেতৃত্ব বিপদে পড়বে, প্রবলেমে পড়বে? -2 মতো, মানে বিরাজনীতিকরণের মতো, 1-11 মতো কিছু একটা। এই কথা ইনফ্যাক্ট আমরা শুধু বলেছি তা না, এই কথাটা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের স্ট্যান্ডিং কমিটি লেভেলের নেতারা এই কথা প্রকাশ্যে বলেছেন, এটা নিয়ে তারা লুকোছাপা করেনি। ফলে এই আলোচনাটা ছিল, এবং 2-2 4 মেলার মতো, যে এই পরিস্থিতি এত অসুস্থ তিনি, কিন্তু তিনি বিদেশে যাচ্ছেন না। এটা কেন? এই ইন্টারপ্রিটেশন তাই খুব মানে মোটা লজিকেই, কমন লজিকেই, কাণ্ডজ্ঞানেই আমাদের সামনে এটা এসে হাজির হয়েছে। আরেকটা কথা একটু বলে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে এই যে বেগম জিয়া গেলেন না, মানে ওনার এই যে না যাওয়া টেনেসা, এটাও একটু ছোট্ট স্মৃতিচারণ করে আমরা আসলে ওই জায়গায় আবার আসবো। সেটা হলো 1-11 সময়
একেকার সময় শেখ হাসিনা চিকিৎসার নাম দিয়ে ভেগে গিয়েছিলেন, ওনার ভেগে যাওয়ার টেন্ডেন্সি আসলে পুরনো। এরপর বেগম খালেদা জিয়াকেও আসলে বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয়। তিনি যখন যান না তখন শেখ হাসিনা আবার ফিরে আসেন, তাকে দেখে সাহস করেন। সুতরাং বেগম খালেদা জিয়ার মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও শুধু তাই নয়, উনি ওনার দুটো সন্তান, একটা সন্তান মারা গেছে, তার মৃত্যু তিনি দেখেছেন। একটা মায়ের তার সন্তানের মৃত্যু দেখা ভয়ঙ্কর ব্যাপার। আরেক সন্তানের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের ভিডিওর অনারদের। পাশাপাশি আপনারা দেখছিলেন যেই গুরুত্বপূর্ণ ভাইরাল ভিডিওগুলো। এখন এই বিষয়ে আপনি আপনার মতামত কী হবে? দর্শক এখন একটু বলে যাবেন যে বাঙালিরা আসলে ঠিক কাজ করেছে কিনা। আসলে আমার চোখে তো তারা হিরো হয়ে গেল আজকে, যে বাংলাদেশের সীমান্ত বা বর্ডার গার্ড যাদেরকে বলা হয় তাদের সাথে মিলে বাঙালিরাও কিন্তু হুঙ্কার দিয়েছে, তাদের সাথে মিলে যুদ্ধ করতে প্রস্তুত। দর্শক দেখা যাক কী হয়, আমরা পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখবো। আর হ্যাঁ, অবশ্যই সময় 63-তে চোখ রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর এতক্ষণ যারা লাইক দেননি, সীমান্তবর্তী সাহসী বীরদের জন্য একটা করে লাইক দিয়ে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, সর্বশেষ আপনাদের কাছে একটা মতামত চাই। আসলে এই বাংলাদেশ ভারতের সাথে কি যুদ্ধ হওয়া উচিত? বাংলাদেশ ভারতকে কি একটু দেখিয়ে দিলে কেমন হয় যে আমরাও পারি? আপনার কি মনে হয়? অবশ্যই সেটা লিখে যাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।